মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11-এর চতুর্থ অধ্যায়, যেখান থেকে 6 নম্বর এমসিকিউ কোশ্চেন আসবে, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম সংবিধানের সংজ্ঞা এবং প্রকারভেদ। প্রত্যেকটা সংগঠন মানে ক্লাব যেমন একটা সংগঠন, তেমনি রাষ্ট্র একটি সংগঠন। তো প্রত্যেকটা সংগঠনের পরিচালনার জন্য কিছু নিয়মকানুন প্রয়োজন। আর রাষ্ট্র হচ্ছে মানুষের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, তাই রাষ্ট্র পরিচালনার জন্য বেশ কিছু নিয়মাবলী প্রয়োজন। রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়মাবলী, তাকেই বলা হচ্ছে সংবিধান। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় যে নিয়ম কানুন, সেগুলোই হলো সংবিধান। রাষ্ট্রবিজ্ঞানের যিনি জনক অ্যারিস্টটল, তিনি বলেছেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ যে কর্তৃত্ববাদ, সর্বোচ্চ যে নিয়ন্ত্রণবাদ, তারই সমষ্টি হচ্ছে সংবিধান। সংবিধানকে সাধারণভাবে দুটো ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে লিখিত, 2 নম্বর অলিখিত, বা অন্যভাবে আমরা বলতে পারি দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। এই দুইভাবে সংবিধানকে আমরা ভাগ করি, এটা সাধারণভাবে। এবার আসি লিখিত সংবিধান। মনে রাখবে, লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান দুটোই একই। লিখিত মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম কানুন রয়েছে, এগুলো যদি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকে এবং যে সংবিধান গণপরিষদ বা কনভেনশন দ্বারা প্রস্তুত করা হয়, তখন তাকে লিখিত সংবিধান বলা হয়। এই সংবিধান যদি লিখিত আকারে থাকে, তবে তা হবে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ অনমনীয়। সংবিধানকে সহজে পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়। এই সংবিধান প্রচলিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশগুলিতে। এক কথায় বলা যায় যে লিখিত সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় সংবিধান। যে সংবিধানের বেশিরভাগ বিষয় লিখিত আকারে থাকে, যাকে সহজে বা সাধারণ পদ্ধতিতে পরিবর্তন করা যায় না। এবং এই সংবিধান তৈরি হয় গণকনভেনশন বা গণপরিষদ এর মাধ্যমে। এবার আসি অলিখিত সংবিধান। অলিখিত নামটা থেকে বুঝতে পারছো যে সংবিধান লিখিত আকারে থাকে না, যে সংবিধানের বেশিরভাগ অংশ লিখিত নয়, প্রথা, রীতিনীতি, আচার ব্যবহার, বিচারালয়ের সিদ্ধান্ত, ন্যায়নীতি ইত্যাদির ভিত্তিতে যে সংবিধান গড়ে উঠেছে, তাকে বলা হচ্ছে অলিখিত সংবিধান। এই সংবিধান তৈরি করে মূলত আইনসভা বা পার্লামেন্ট। অর্থাৎ পার্লামেন্ট তার ইচ্ছামতো সংবিধান সংশোধন বা পরিবর্তন বা আইন তৈরি করতে পারে। তাই এই সংবিধান হলো সুপরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তনযোগ্য, যেটাকে আমরা অন্যভাবে নমনীয় সংবিধান বলে থাকি। এই ধরনের সংবিধান প্রচলিত আছে যে সমস্ত দেশে, তোমরা মনে রাখবে, ব্রিটেন, ইংল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড, এই দেশগুলো। এবার আসি লিখিত এবং অলিখিত সংবিধান।
এই দুইয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে? লিখিত সংবিধান মানে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে লিখিত সংবিধানের বেশিরভাগ অংশ একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ আকারে থাকে। এই সংবিধান পরিষদ বা কনভেনশন এর মাধ্যমে প্রস্তুত হয়ে থাকে, অর্থাৎ এই সংবিধান তৈরি করে সংবিধান পরিষদ বা কনভেনশন। অন্যদিকে যেখানে অলিখিত সংবিধান থাকে, এই সংবিধানের বেশিরভাগ অংশ হচ্ছে অলিখিত। এই সংবিধান তৈরি হয় প্রথা, রীতিনীতি, আচার ব্যবহার, বিচারালয়ের সিদ্ধান্ত, ন্যায়নীতি ইত্যাদির ভিত্তিতে। তাহলে এদিক থেকে উদ্ভবগত পার্থক্য দুইয়ের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, লিখিত সংবিধান যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলোকে অতি সহজে পরিবর্তন বা বাতিল করা যায় না। যেহেতু গণকনভেনশন বা সংবিধান সভা এটাকে প্রণয়ন করে, ফলে লিখিত সংবিধানকে অতি সহজে কিন্তু পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, অর্থাৎ এই সংবিধান যথেষ্ট দুষ্পরিবর্তনীয়। অন্যদিকে অলিখিত সংবিধান যেহেতু পার্লামেন্ট বা আইনসভা কর্তৃক প্রস্তুত করা হয়, সেই জন্য এই সংবিধানকে পার্লামেন্ট তার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারে। অর্থাৎ যেখানে অলিখিত সংবিধান প্রচলিত আছে, সেই সংবিধান সুপরিবর্তনীয় বা নমনীয় প্রকৃতির হয়। 3 নম্বর পার্থক্য, যেখানে লিখিত সংবিধান থাকে সেখানে নাগরিকদের যে মৌলিক অধিকার সেগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে। অন্যদিকে অলিখিত সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার তেমনভাবে লিপিবদ্ধ থাকে না, ফলে নাগরিকদের অধিকার এই সংবিধানে সুরক্ষিত হতে পারে না। 4 নম্বর পার্থক্য, লিখিত সংবিধান যেহেতু প্রত্যেকটা বিষয় লিপিবদ্ধ আকারে থাকে, সেই কারণে সরকার বা শাসক দল যদি সংবিধান বিরোধী কোনো আইন প্রণয়ন করে, তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট বা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেই আইনকে অবৈধ বলে বাতিল ঘোষণা করে দিতে পারে। অন্যদিকে যেখানে অলিখিত সংবিধান থাকে সেখানে বিচার বিভাগ আইনসভা কর্তৃক প্রণীত আইনের বৈধতা বিচার করতে পারে না, অর্থাৎ আইনটাকে বাতিল বলে ঘোষণা করতে পারে না। এখানে পার্লামেন্টের সার্বভৌমত্ব বা পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই পার্থক্যগুলো তোমরা লিখিত এবং অলিখিত এই দুই সংবিধান। এছাড়া করতে পারো যে কোন কোন দেশে প্রচলিত রয়েছে, যেমন লিখিত সংবিধান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত। অধিকাংশ দেশগুলোতে এই লিখিত সংবিধান বা দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। যেখানে অলিখিত সংবিধান রয়েছে, যেমন ধরো রয়েছে ব্রিটেন, তারপর ফ্রান্স, নিউজিল্যান্ড, এই দেশগুলোতে। তাহলে এইভাবে তোমরা পার্থক্যের বিষয়গুলো দেখে নেবে। এই অধ্যায়ের পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, লিখিত এবং অলিখিত অথবা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তোমরা মনে রাখবে লিখিত মানেই হচ্ছে দুষ্পরিবর্তনীয় আর অলিখিত মানে সুপরিবর্তনীয়। ফলে এই প্রশ্নের উত্তরটা তোমাদের অনেকটা ইজি হবে যদি এইভাবে করানো যায় যে দুষ্পরিবর্তনীয় সংবিধানের বা লিখিত সংবিধানের যেটা গুণ, অলিখিত সংবিধানের সেটা দোষ, বা অলিখিত সংবিধানের যেটা গুণ, লিখিত সংবিধানের সেটা দোষ। তাহলে একটা মুখস্থ করলে দ্বিতীয়টা তোমরা নিশ্চয়ই পারবে। লিখিত সংবিধানের যে গুণাগুণ অর্থাৎ সুবিধা কি,
যদি কোনো দেশের সংবিধানে তার সমস্ত আইন কানুনগুলো লিপিবদ্ধ থাকে, তাহলে সেই আইন সাধারণ মানুষ সকলেই জানতে পারবে। ফলে আইনটা হবে সুস্পষ্ট, সুনির্দিষ্ট। জনগণ তাদের অধিকার, কর্তব্য সেগুলো সম্পর্কে সজাগ থাকবে, অর্থাৎ গণতন্ত্র সম্প্রসারিত হবে। এছাড়া যেখানে যুক্তরাষ্ট্র থাকবে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য, তাদের মধ্যে যে সংবিধান অনুযায়ী ক্ষমতার বন্টন, সেখানে কিন্তু এই লিখিত সংবিধান বা দুষ্পরিবর্তনীয় সংবিধান যথেষ্ট উপযোগী। কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ডিস্ট্রিবিউট করা হয়। এই সংবিধানের অনেক দোষ রয়েছে, যেগুলো আবার অলিখিত বা সুপরিবর্তনীয় সংবিধানের গুণ। লিখিত সংবিধানে কি কি দোষ রয়েছে? যেমন লিখিত সংবিধান অনেকটা জটিল, কারণ এখানে রাষ্ট্র পরিচালনার সমস্ত নিয়মকানুন দলিলে লিপিবদ্ধ থাকে। ফলে এই সংবিধানটা অনেকটাই জটিল, যাকে বিশ্লেষণ করা শুধুমাত্র যেখানে বিচার বিভাগ রয়েছে, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তাদের পক্ষেই সম্ভব হয় সংবিধানের সঠিক ব্যাখ্যা এবং রক্ষা করা সুপ্রিম কোর্টের কাজ। এছাড়া এই সংবিধান যেখানে প্রচলিত আছে, সেই সংবিধান পরিবর্তন করতে গেলে প্রথমেই বলেছি বিশেষ পদ্ধতি দরকার হয়। ফলে সহজে পরিবর্তন করা যাচ্ছে না, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব হচ্ছে না, সময় উপযোগী হচ্ছে না, পরিবর্তন করতে গেলে অনেকটা টাইম লাগে। তাই যখন দেশে জরুরি অবস্থা দেখা যায়, তখন এই সংবিধান কোনো কাজে লাগে না, অর্থাৎ জরুরি অবস্থায় এই সংবিধান অনুপযুক্ত। ঠিক তেমনি যেখানে অলিখিত সংবিধান রয়েছে, সেই অলিখিত সংবিধানেরও কিছু গুণাগুণ রয়েছে। অলিখিত মানে হচ্ছে সুপরিবর্তনীয়। কি গুণ রয়েছে? লিখিত সংবিধানের যেটা দোষ, অলিখিত সংবিধানের সেটা গুণ। যেমন ধরো, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সংবিধানকে যুগোপযোগী করে তোলা হচ্ছে, অর্থাৎ জরুরি অবস্থায় এই সংবিধান অনেকটাই উপযোগী হয়। এছাড়া এই সংবিধান অনেক বেশি সহজ সরল, সাধারণ মানুষ এই সংবিধান সম্পর্কে অনেকটা বেশি অবগত। এটাই হলো অলিখিত সংবিধানের গুণাগুণ। তেমনি দোষও রয়েছে। যেমন অলিখিত সংবিধানে যারা সংবিধান প্রণেতা, যারা শাসক, দেশের যারা শাসক শ্রেণী, তারা সহজেই এই সংবিধানকে তাদের স্বার্থের অনুকূলে পরিবর্তন করতে পারে। ফলে গণতন্ত্র বাস্তবায়িত নাও হতে পারে, এক না এক তন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এই গেল লিখিত এবং অলিখিত সংবিধানের যে গুণাগুণ, অর্থাৎ লিখিত, অলিখিত এবং সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। তোমরা যে কোনো একটারই গুণ এবং দোষ মুখস্থ করলে তাহলে দ্বিতীয়টারও গুণ এবং দোষ নির্ণয় করা সম্ভব হচ্ছে। মূল্যায়নে আমরা আসতে পারি যে বেশ কিছু দেশে যেখানে লিখিত সংবিধান প্রচলিত রয়েছে, লিখিত মানে এই নয় যে সম্পূর্ণটা লিখিত আকারে থাকবে। যেমন বলা হচ্ছে আমেরিকার সংবিধান, এই সংবিধান সম্পূর্ণ লিখিত, কিন্তু তার মধ্যেও কিছু অলিখিত রয়েছে। অলিখিত বলতে প্রথা, রীতিনীতি, সেগুলো কিন্তু আমেরিকার সংবিধানে স্থান পেয়েছে। যেমন আমেরিকার যে পার্লামেন্ট রয়েছে, কংগ্রেস, সেই কংগ্রেসের যে কার্যাবলী বা আমেরিকার যে দলীয় ব্যবস্থা, সেগুলো কিন্তু সংবিধানে সম্পূর্ণরূপে লিপিবদ্ধ নেই। এগুলো প্রথা, রীতিনীতি, আচার ব্যবহার ইত্যাদির ভিত্তিতে চলে আসছে। ঠিক তেমনি ব্রিটেনকে বলা হচ্ছে যে অলিখিত সংবিধানের দেশ, কিন্তু ব্রিটেনেও এমন কিছু বিধি রয়েছে, সেগুলো বেশ কিছু অংশ লিখিত। যেমন 1215 সালের যে মহাসনদ ব্রিটেনে রয়েছে,
সেই মহাসনদটা কিন্তু লিখিত আকারে রয়েছে। তাহলে লিখিত থাকলে যে সম্পূর্ণরূপে লিখিত তা নয়, বা অলিখিত থাকলে সম্পূর্ণ অলিখিত তা নয়, তার মধ্যে লিখিত অংশ থাকতে পারে। তাহলে এই গেল এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। সবাইকে ধন্যবাদ।